এই যে মিস্টার, হ্যাঁ, বলুন। কি ভাবেন নিজেকে? সুপারম্যান? না। তবে কি আপনি স্পাইডারম্যান? না। তাহলে আপনি কি? হুম? আমি ব্যাটম্যান। ওয়াক থু! কেন, কি হলো? তিনটা তো একই। মানে কি? স্পাইডারম্যান আর ব্যাটম্যান এক হলো কিভাবে? তিনজনই তো প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে। কি মেয়ে রে বাবা, এত কিছু থাকতে সরাসরি আন্ডারওয়্যার? আপনার লজ্জা শরম নাই নাকি? লুচ্চা মেয়ে একটা। না নাই, লজ্জা শরম বিক্রি কইরা ফুচকা খেয়ে ফেলেছি। আল্লাহ, এই মাইয়ারে হেদায়েত দান করো। ওই মিয়া, আমি আপনার কইছি আমার জন্য দোয়া করতে। আর তাছাড়া আপনি বা কি এমন ভদ্রলোক? আমি যথেষ্ট ভদ্র। হুম, সেটা তো দেখাই যায়। মেয়েদের পেছনে সারাদিন ঘুরঘুর করেন। আমি মেয়েদের পিছনে ঘুরঘুর করি না করি তাতে আপনার কি? আমার তাতে অনেক কিছু, কারণ সেই মেয়েটা আমি। ইয়ে মানে তুমি? মানে আপনি নীলা? অনেকটা অবাকই বনে গেলাম। যে মেয়ের পেছনে আমি সারাদিন ঘুরঘুর করি, যে আমার সাথে আজ পর্যন্ত একটা কথা বলেনি, আমাকে দেখলেই যে মেয়ে তেলে বাগুনে জ্বলে ওঠে, সেই মেয়ে কিনা আমাকে ফোন দিয়েছে। ভাবতেই নিজেকে সুপারম্যান মনে হচ্ছে। আরে থুক্কু, আমি তো ব্যাটম্যান। কি মনে করছেন? হ্যাঁ, আপনি কি অন্য কাউকে আশা করছিলেন নাকি? ওর কথাই আমার ঘোর কাটল। না মানে আপনি আমার নাম্বার কোথায়? রনি আর বিল্লাল ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আমার প্রশ্ন শেষ না হতেই উত্তর পেয়ে গেলাম, আর মনে মনে বন্ধু দুইটাকে আচ্ছা মতো গালি দিলাম। হারামিগুলো আমাকে না বলেই ওকে নাম্বার দিয়ে দিল। যদিও আমি ওদের বলেছিলাম যে নীলাকে আমার পছন্দ হয়েছে, তাই বলে ওরা এই কাজ করবে? তবে যাই হোক, ওদের জন্যই আজ নীলা প্রথম আমার সাথে কথা বলল। এই যে ব্যাটম্যান সাহেব, কি ভাবছেন এত? না, কিছু না। বলেন, কেন ফোন দিয়েছেন? কেন? আপনার ফেসবুক প্রোফাইলের মতো নাম্বারেও কি অনলিমিট দেওয়া নাকি? অপরিচিত কেউ ফোন দিতে পারবে না? আমি আবারও আবুল বনে গেলাম। এই মেয়ে আমার প্রোফাইলের খবর জানলো কীভাবে? আমি তো নিজের নামে আইডি চালাই না। তাছাড়া নীলা তো আমার নামই জানে না। হচ্ছে কি সব আমার সাথে? এটাও নিশ্চয় হারামি দুইটার কাজ। আপনি আমার ফেসবুক আইডি জানলেন কিভাবে? এটাও কি রনি আর বিল্লার কাজ? না, আপনার আইডি আমি আলমগীর ভাইয়ের কাছ থেকে নিয়েছি। বলে কি এই মেয়ে? এরই মধ্যে আমার 3 বন্ধুর সাথে ভাব জমায় ফেলছে। আর হারামিগুলো আমারে কিছুই বলে নাই। আজকে কলেজে গিয়ে ওদের খবর করে দেব। আজ যদিও ওদের আমি ট্রিট দিব ভেবেছিলাম, তা তো দেবই না, উল্টা ওদের পশ্চাৎ দেশে কয়েকখানা করিয়া লাথি উপহার দিমু। আচ্ছা, ভালো কথা। এখন বলেন, ফোন দিলেন কেন? একটা বিষয় জানার জন্য ফোন দিলাম। আচ্ছা, আপনি এই যে সারাদিন আমার পেছন পেছন ঘুরঘুর করেন, আমি কখন কোথায় যাই না যাই তা আপনি জানেন কিভাবে? আমি যেখানেই যাই সেখানেই গিয়ে দেখি আপনি আগে থেকেই সেখানে উপস্থিত। কিভাবে এটা সম্ভব? সেদিন তো আপনাকে ভার্সিটিতে দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আমি যে সেখানে যাব সেটা আমিও জানতাম না। হঠাৎ করে আমার এক বান্ধবী ফোন দিল আর আমি চলে গেলাম। এমনকি আমার অন্য কোনো বন্ধুও বিষয়টা জানতো না। সব কথা কি ফোনেই বলবো, নাকি দেখাও করা যাবে? কথাটা বলার পর নিজের কাছেই কেমন যেন খটকা লাগলো। এই প্রথমবার ও আমাকে ফোন দিল, আর আমি প্রথম দিনেই ওকে দেখা করার কথা বলছি। কি ভাববে মেয়েটা? আমি একটা আস্ত গাধা। না, গাধা না, আমি একটা হনুমান। ঠিক আছে, কাল বিকাল 4টায় কলেজ পুকুর পাড়ের সামনে
চলে আসবেন। আমায় আবারও অবাক করে দিল মেয়েটা। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসব। ঠিক সময় মতো আসবেন কিন্তু। আমার আবার অপেক্ষা করতে একদম ভালো লাগে না। আর হ্যাঁ, শোনেন, এখনকার মতো রাখছি। আপু এসে পড়েছে। বাই। আমি কিছু বলার আগেই টুট 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 ফোনটা কেটে গেল। আমি ভাবছি, না, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে ক্লাসে যেতে হবে আর বন্ধুদের কথাটা জানাতে হবে। বাই দ্য রাস্তা। ততক্ষণে আমি আমার আর নীলার পরিচয়টা দিয়ে দেই। আমি তানভীর, সরকারি আশিক মাহমুদ কলেজ, জামালপুর থেকে অনার্স দ্বিতীয় বর্ষে। আর ও হচ্ছে নীলা, আমার ক্রাশ। ওকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ওকে ভালো লেগেছিল। ভালোবাসা কিনা জানি না, তবে ওকে দেখার পর থেকেই কেন জানি আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। যে আমি একসময় সারাদিন লেখাপড়া আর খেলাধুলা নিয়ে মেতে থাকতাম, ওকে দেখার পর থেকেই সারাদিন ওর পেছনে ঘুরঘুর করি। ও কোথায় যায় না যায় আমি সব খেয়াল রাখি। ওকে প্রথম দেখেছিলাম আমাদের ডিপার্টমেন্টের সামনে। আমি রনি আলমগীর বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি নীল কামিজ আর সাদা সালোয়ার পরা একটা মেয়ে আমাদের দিকে আসছে। ওকে দেখে আমি থ হয়ে গেলাম। আমার মুখের সাইজ তখন এমন হয়েছিল যে আস্ত একটা মুরগি রোস্ট তখন অনায়াসে আমার মুখ দিয়ে ঢুকে যেত। ওকে দেখে আমি মনে মনে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা আবৃত্তি করা শুরু করে দিলাম। চুল তার কবেকার, অন্ধকার দিবিসার নেশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। বাকিটা আর মনে পড়ছিল না, তাই থেমে গেলাম। যদিও ও এতটা ফর্সা না, ওর গায়ের রং হালকা শ্যামলা, যাকে বলে মিষ্টি রং। চোখে হালকা করে কাজল দেওয়া, কানে ছোট্ট দুল, যদিও ওর নাকটা খালি ছিল। ঘন কালো মাথার আবদ্ধ চুল হাওয়ায় উড়ছিল। সেই নীল সাদার পোশাকে ওকে যেন পুরো সুচিত্রা সেনের মতো লাগছিল, আর নিজেকে মনে হচ্ছিল উত্তম কুমার। ওর দিকে তাকিয়ে থাকতে কখন যে ও আমার বন্ধুদের সাথে কথা বলা শেষ করে চলে যেতে লাগলো আমি টেরই পেলাম না। ওর দিকে তাকিয়ে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমার পাশে থাকা সত্ত্বেও ও আমার বন্ধুদের সাথে কি কথা বললো আমি কিছুই শুনতে পেলাম না। কিরে বেটা, ক্র্যাশ খাইছস নাকি? রনির কথাই বাস্তবে ফিরলাম। এবার একটু লজ্জাতেই পড়ে গেলাম ওদের কাছে, কারণ আমি এমনিতে ভদ্র আর সাদাসিধে টাইপের ছেলে। তার ওপর ওদের গার্লফ্রেন্ডকে নিয়ে আমি যেভাবে খেয়া পাই, ওরা যদি জানতে পারে বিষয়টা, তাহলে আমার রাতের ঘুম আর ক্লাসের পড়া দুটোই হারাম করে দেবে। তবে বেশিক্ষণ কথাটা গোপনও রাখতে পারলাম না। কথায় কথায় মুখ ফসকে বেরিয়ে গেল যে ওকে আমার ভালো লেগেছে। বাস, ওদের আর পাই কে? আমাকে কতভাবে পচানো যায় তার সব নতুন নতুন উপায় বের করে চলল। আমিও রেগে গিয়ে সেদিনের মতো কলেজ থেকে বাসায় চলে আসলাম। তারপর থেকেই আমার এই অবস্থা। ক্লাসেও ভালো লাগে না, মাঠেও ভালো লাগে না। সারাক্ষণ ওর কথা ভাবতে শুরু করি। এর মধ্যেই আলমগীর ওর পরিচয় এনে দিল। আসলে বন্ধুরা আছে বলেই আমরা এত সহজে প্রেম করতে পারি। পরিচয় আনা থেকে শুরু করে ডেটিংয়ের সময় দূর থেকে গার্ড দেওয়া, ফোন নাম্বার জোগাড় করে দেওয়া, এগুলো ওদের যেন অবশ্যই করণীয়। তার জন্য ওদের চাওয়া একটাই, আর তা হলো ট্রিট দে। আমার মতে যা হচ্ছে ভিক্ষাদেব এর ডিজিটাল ভার্সন। যাই হোক, মেয়েটার নাম নীলা, ইন্টারে পড়ে, এবার প্রথম বর্ষে। এর আগে ওর সাথে দেখা না হওয়ার কারণ হলো ও গাজীপুরে ছিল, ওর বাড়িও নাকি এখানেই কোথাও। তারপর থেকেই আমার মিশন শুরু। ও কখন কোথায় যেত সব খবরই আমি পেতাম। এমনকি ও যখন যেখানে যেত আমি খবর পেয়ে সেখানে ছুটে যেতাম ওকে এক নজর দেখার আশায়। আমাকে দেখলেই মেয়েটা যেন ভূত দেখার মতো করে ওঠে। মনে হয় আমি ওর দাদার জমিদারি কেড়ে নিয়েছিলাম জোর করে, আর ও সেটা জানে। এর মধ্যে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে দেখলেই এড়িয়ে যেত, আমাকে ইগনোর করত। যাবার সময় যদিও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিত, আর আমি সেই হাসিটা দেখার জন্যই বারবার ওর পেছনে ছুটে চলেছি। অনেকটা এই গানটার মতোই। তুমি যেখানে
আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। আর মেয়েটা সেই বারবার দেখা হওয়ার রহস্যটাই জানতে চেয়েছে। বিষয়টা আসলেই একটা রহস্য। তা না হলে একটা মানুষের সাথে অন্য একটা মানুষের কাকতালীয়ভাবে দেখা হলে কয়বারই বা দেখা হতে পারে? একবার, দুইবার, সর্বোচ্চ তিনবার। কিন্তু ওকে দেখার পর এমন কোনো দিন যায়নি যেদিন ওর সাথে আমার দুই তিনবার দেখা হয়নি। রহস্যটা আসলে কি সেটা না হয় পরেই বলি। আজ নীলার সাথে দেখা হবে। ভাবতেই কেমন যেন প্রেমিক প্রেমিক লাগছে নিজেকে, আবার কেমন জানি নার্ভাসও লাগছে। হাজার হলেও এই প্রথম কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আমার বন্ধু তিনটা সকাল থেকে কয়েক হাজার উপদেশ দিয়ে দিয়েছে আমাকে। তবে মানতেই হবে, এই বিষয়ে আমার থেকে ওদের অভিজ্ঞতা যথেষ্ট বেশি আছে। আমার বাসা থেকে কলেজ পুকুর পাড় খুব বেশি দূরে নয়, তাই 3:30-এ বাসা থেকে বের হয়ে 3:40-এ পৌঁছে গেলাম। গিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে চারপাশটা দেখতে লাগলাম। আশেপাশে অনেকেই বসে আছে, সবাই জোড়ায় জোড়ায়, শুধু দুজন ব্যক্তি ছাড়া। একজন আমি, আর একজন ঝালমুড়িওয়ালা মামা। মামার কাছ থেকে ঝাল নিয়ে এসে আগের জায়গায় বসে চিবোতে লাগলাম, আর ভাবতে থাকলাম যে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমিও মিঙ্গেল হয়ে যাব, আর সিঙ্গেল থাকবো না। নজরুলের সংকল্প কবিতাটা নিয়ে কেউ একজন ফেসবুকে লিখেছিল, থাকবো না আর সিঙ্গেল ওরে, দেখবো এবার রিলেশন করে। কেমন করে করছে তারা, বাকিটা আর মনে করতে পারলাম না। এর মধ্যেই ও এসে গেছে। এসেই আমার পাশে বসতে বসতে বলল, বাহ, আপনি খুব সময় মেনে চলেন দেখছি। আমার আগে এসে পড়েছেন। আজও একটা হলুদ এবং বাদামি রঙের সালোয়ার কামিজ পরে এসেছে। যদিও আমার পছন্দের রং নীল, তবুও ওকে আজ বেশ লাগছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। ও কি বলছে সেদিকে বিন্দুমাত্রও খেয়াল নাই। ও হ্যালো, মুখে মশা ঢুকবে তো। অমন হাঁ করে কি দেখছেন? ওর কথাই চমকে গেলাম। সাথে সাথে মুখটা বন্ধ করে বললাম, না কিছু না, তোমাকে দেখছি। আজ না, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। ইস, ঢং কত! আমাকে কেমন লাগছে সেটা আপনি না বললেও চলবে। আমাকে এটা বলেন, কালকে তো আমাকে আপনি আপনি করে বলেছিলেন, আজকে আবার হঠাৎ তুমি করে বলছেন, ব্যাপারটা কি? এই রে, সেরেছে। আমি আবার তুমি করে বলা শুরু করলাম কখন থেকে? খেয়ালই করিনি। না, কোনো ব্যাপার না। আমি তো বয়সে তোমার থেকে বড়। তাছাড়া আমি কলেজেও তোমার সিনিয়র, তাই আমি তোমাকে তুমি করে বলতেই পারি। তবে যদি তোমার কোনো সমস্যা না থাকে। কোনো মতে সিনিয়রের কথা বলে বেঁচে গেলাম। যাক, আর কোনো রকম ভুল করা যাবে না, তাহলে শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে। আচ্ছা বাদ দেন, আমি আপনাকে কিসের জন্য আসতে বলেছিলাম সেটা মনে আছে? কিসের জন্য যেন? জানা থাকা সত্ত্বেও এমন ভাব নিলাম যেন আমার কিছুই মনে পড়ছে না। আসলে ওর কথা বলার সময় ঠোঁট নাড়ানোর ভঙ্গিটা কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। তাই ওকে কথা বলানোর জন্যই মিথ্যেটা বললাম। এরই মধ্যে ভুলে গেলেন? ইয়ে মানে, হুম। কিসের ইয়ে মানে? আমি আপনাকে এখানে ডেকেছিলাম আমার সাথে আপনার বারবার দেখা হওয়ার রহস্য সম্পর্কে জানতে। ও হ্যাঁ, মনে পড়েছে। তাহলে বলুন, কি সেই রূপকথার রহস্য? তোমার সাথে আমার প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে? আমাদের ডিপার্টমেন্টের সামনে। আপনি আর আপনার বন্ধুরা গল্প করছিলেন। আমি সেখানে গিয়েছিলাম আমার ক্লাসরুমটার কথা জিজ্ঞেস করতে। আসলে ওই দিনই আমার এই প্রতিষ্ঠানে প্রথম দিন ছিল, আর আপনি আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন। আমার সেদিন আপনাকে দেখে খুব হাসি পাচ্ছিল, কিন্তু প্রথম দিন বিধায় হাসি আটকে রেখেই ক্লাসে গিয়েছিলাম। হুম,
তারপর থেকেই আমি তোমার খোঁজ খবর নেওয়া শুরু করি, কিন্তু তোমার বাসাটা কলেজ থেকে আমার বাসার ঠিক উল্টো দিকের রাস্তায় ছিল বলে তেমন কোনো সুবিধা করে উঠতে পারিনি, তাই আশ্রয় নিলাম বিজ্ঞানের। মানে এখানে আবার সায়েন্স এলো কোথা থেকে? এই যে এটা থেকে, বলেই নীলার ভ্যানিটি ব্যাগের নিচে থেকে জিনিসটা বার করে দেখালাম। কি এটা? জিপিএস ট্র্যাকার। মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, তাই তো? এটা স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে আর যার সাহায্যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায় নির্ভুলভাবে। কথা শুনে মনে হচ্ছে সায়েন্সের প্রতি ওরও যথেষ্ট আগ্রহ, আর তা না হলে জিপিএস নামটা শুনে একেবারেই কেউ এতটা বলতে পারে না। যাই হোক, আমার আর ওকে বোঝাতে হলো না। ও ট্র্যাকারটা হাতে নিয়ে দেখছে। ওর যেন বিশ্বাসই হতে চাচ্ছে না বিষয়টা, কেউ যে এমন কাজ করতে পারে এটা ওর কল্পনার বাইরে। এবার আমি বলতে শুরু করলাম, আসলে তোমাকে প্রথমবার দেখেই ভালো লেগেছিল, কিন্তু বাসাটা দূরে হওয়ায় বুঝতে পারছিলাম না কি করব। তখনই মাথায় আসে চিন্তাটা। তোমার মনে আছে তুমি শপিং করতে গিয়ে তোমার ব্যাগটা হারিয়ে ফেলেছিলে? আসলে ব্যাগটা আমি নিয়ে গিয়েছিলাম। জিপিএসটা লাগিয়ে আবার ব্যাগটা রিসেপশনে রেখে আসি। রিসেপশনটা আমার পরিচিত, বিধায় কিছু বলেনি। অন্য কেউ হলে সেদিন হয়তো আমাকে ছিনতাইকারী ভেবে গণধোলাই দিত। তারপর? তারপর আর কি, তোমার ব্যাগে রাখা জিপিএসটা আমার ফোনের সাথে আগে ট্র্যাক করা ছিল, ফলে তুমি যেখানে যেতে গুগল মামার কল্যাণে আমি তা জেনে যেতাম, আর নির্লজ্জের মতো সেখানে ছুটে যেতাম তোমাকে দেখার জন্য। কিন্তু তুমি তো আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিতে। আরে, তুমি যে আমাকে পছন্দ করো সেটা রনি ভাই আমাকে আগেই বলে দিয়েছিল। আমি তো তোমার ধৈর্য আর একাগ্রতা পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি এটা ক্ষণিকের আবেগ। এই প্রথম মেয়েটা আমাকে তুমি করে বলছে। আমি আর এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করলাম না, কারণ তাতেও অস্বস্তিতে পড়ে যাবে। তাছাড়া ওর মুখে তুমি শুনতে পেরে খুব খারাপ লাগছে না। এই তুমি ডাকটা শোনার জন্যই তো আমি দীর্ঘ 9 মাস 12 দিন 14 ঘন্টা 35 মিনিট ধরে অপেক্ষা করে আছি। তার মানে তুমিও আমাকে। হুম। বলেই মেয়েটা লজ্জা মিশ্রিত একটা হাসি দিল। আসলে ওর হাসিটা সত্যি অদ্ভুত, কেমন যেন নেশা লাগিয়ে দেওয়া একটা ভাব আছে হাসির মধ্যে। অনেকক্ষণ নীরব থাকার পরে আমি জিজ্ঞেস করলাম, প্রথম দেখাতেই ক্রাশ? তো কি আমি পরীক্ষায় পাশ করেছি তো? আমাকে নিয়ে আর সন্দেহ নেই তো? তা কি আর বলে দিতে হবে? তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? তুমি কিন্তু আমাকে এখনো বলনি যে তুমি আমাকে ভালোবাসো। মানে তুমি আমাকে এখনো প্রপোজ করনি। এটা কি শুধুই? অনেকটা অভিমানের স্বরেই কথাটা বলল নীলা। না মানে, আমি তোমাকে প্রপোজ করার জন্য ফুল নিয়ে আসিনি। খালি হাতে কি আর প্রপোজ করা যায়? তুই ফুল আনিসনি তাতে কি, আমরা আছি না? কথাটা বলল আলমগীর, আর ওর সাথে আতিক আর বিল্লাও আছে। আলমগীরের হাতে একগুচ্ছ লাল গোলাপ। তার মানে হারামিগুলো এতক্ষণ আশেপাশে কোথাও ছিল। আমার অবস্থা খারাপ দেখে এবার এগিয়ে আসছে। তোরা এখানে? আমরা এত করে বললাম যাওয়ার সময় ফুল নিয়ে যাস, আর তুই ফুলগুলো না নিয়েই চলে আসলি। আমি মনে মনে বললাম, সত্যি ওরা আমার খুব ভালো বন্ধু। আমার নিজের থেকে ওরাই আমাকে বেশি খেয়াল রাখে। ফুলটা নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। আই লাভ ইউ জান্নাতের আম্মু। তোমার এই হাতটা ধরার অধিকার দিবে আমায়? কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। তারপর ও বলল, লাভ ইউ টু জান্নাতের আব্বু। এভাবেই শুরু হলো আরেকটি নতুন ভালোবাসা।
ভালো থাকুক সবার ভালোবাসার মানুষগুলো। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর নিয়মিত এমন ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।